দাদার যখন বিয়ে হলো তখন মা উঠে দাদার দরজার দিকে যেত। দরজা ফাঁক দিয়ে ঘরের ভেতরে উঁকি মারত আর তারপর কানে হাত লাগিয়ে ফেরত চলে আসতো। মায়ের এই ধরনের কাণ্ডকারখানা দেখে আমার ভীষণ রাগ হতো। কোন মা এভাবে নিজের ছেলের বউয়ের ঘরের মধ্যে উঁকি দেয়? যখন মায়ের এরকম আচরণের কথা জিজ্ঞাসা করতাম তখন মা আমাকে কোনো উত্তরই দিত না। আমি বলতাম, তুমি দাদার ঘরে গিয়ে এভাবে উঁকিঝুঁকি মারো কেন? তখন মায়ের চোখে জল আসতো। জিজ্ঞাসা করতাম, মা আমাকে তো কিছু বলতোই না যে কি এমন ঘটেছে যে তার জন্য সে এভাবে কাঁদছে। হঠাৎ করে একদিন মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেল আর তারপর সে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে লাগলো। কিন্তু সময় তাকে সেই সুযোগও দেয়নি। কিন্তু মারা যাওয়ার আগে সে আমাকে বলে গিয়েছিল, নিজের বৌদির থেকে দূরত্ব বজায় রেখো আর রাতের বেলা নিজের দরজা ভেতর থেকে তালা দিয়ে রেখো আর বৌদিকে ভেতরে আসতে দিও না। আমি এরকমটাই করতাম। মায়ের মৃত্যুর কিছুদিন মাত্র কেটেছিল। একদিন রাতে বৌদি নিজের ঘরের মধ্যে ব্যথায় চেঁচাতে লাগলো। আমি ভুল করে দরজা খুলে বৌদির ঘরে চলে গেলাম, কিন্তু আমার পায়ের তলা থেকে তখন মাটি সরে গেল। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। আমার নাম মিতালি। আমরা দুই ভাই বোন। আর আমার বাবা পুলিশের কনস্টেবলে চাকরি করত। শোনা যায় পুলিশরা নাকি ভালো হয় না, তারা নাকি ঘুষ নেয়। কিন্তু এরকম কথা যারা বলে তারা কেন এটা ভাবে না এরকম কোন কাজ আছে যেখানে ঘুষ নেওয়া হয় না? আর সমস্ত মানুষ এরকম তো হয় না। কিছু লোকের খারাপ কাজ করার জন্য সেই দোষটা সবার উপরে এসে পড়ে। যেখানে খারাপ লোক আছে সেখানে ভালো লোকও আছে। আমার বাবাও ওই ভালো লোকদের মধ্যে একজন ছিল। আমার মা বলতো যে যখন তাদের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স 23 আর বাবা 35 বছরের ছিলেন। বাবা বেরোজগার ছিল আর চাকরির জন্য চেষ্টা করছিল, কিন্তু যেখানেই সে চাকরির জন্য যেত সবাই এটাই বলতো যে প্রথমে তুমি আমাদের খেয়াল রাখো, তারপর আমরাও তোমার জন্য কিছু একটা ভাববো। আমার বাবা এটা বলে উঠে যেত যে তিনি কখনো ঘুষ দেবেন না, কারণ তার পিতামাতা তাকে ঘুষ দিতে শেখাননি। এজন্য আপনি আপনার চাকরি নিজের কাছেই রাখুন। বাবা বলেছিল যে আমি যে কাজই করব না কেন বিনা ঘুষেই করব, আর যদি চাকরি নাও পাই তাহলে সেটা আমার বাজে ভাগ্য, কিন্তু আমি আপনার মতো মানুষের পকেট ভরার জন্য একটা টাকাও দেব না। আর তারপর বাবা ঘরে চলে আসলো। কিছুদিন এভাবেই কেটে গিয়েছিল। তারপর একদিন মা বলল, চিন্তা করো না, যে জিনিসটা কপালে লেখা আছে সেটা তুমি পেয়েই ছাড়বে। বাবা বলল, যেখানেই যাই সব থেকে আগে ঘুষের নামে মিষ্টি চাওয়া হয়। আমার পড়াশোনা কেউ দেখে না, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে আমি চাকরি পাই না কেন সেই কাজটা সৎভাবেই করে যাব। কিছুদিন পরে বাবা আবার ইন্টারভিউয়ের জন্য গেল, আর তারপর 1 মাস পরে বাবা চিঠি পেল যে বাবার পুলিশের চাকরি হয়ে গেছে। বাবার সার্ভিস শেষ হতে 1 বছর বাকি ছিল। বাবা ভাইয়ের সম্বন্ধ নিজের এক বন্ধুর বাড়িতে করেছিল। হঠাৎ করে একদিন আমার বাবা মারা গেলেন। বাবা চলে যাওয়ার পর আমাদের উপর সমস্যার পাহাড় ভেঙে পড়ল। মা আমাদের ভাইদের ভীষণ সমস্যার মধ্যে সামলাচ্ছিল। বাবার চলে যাওয়ার দুঃখ আমি সহ্য করতে পারলাম না। আমি অসুস্থ হতে লাগলাম। মা আর দাদা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এটা এমনই দুনিয়া, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চলে যেতে হবে, তুমি নিজেকে সামলাও আর একটুখানি খাও। এরপর আমি ধীরে ধীরে স্বাভাবিক হলাম। আস্তে আস্তে দিন পার হতে হতে আমি এক স্বাভাবিক অবস্থায় এসে উপনীত হলাম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একদিন মা দাদার সম্বন্ধ আনলেন, কিন্তু আমার দাদা এ বিয়েতে রাজি ছিল না। তাকে কারণ জিজ্ঞাসা করতে সে বলে সে নাকি আমার মামাতো বোনকে ভালোবাসে আর বিয়ে করলে তাকেই করবে। আমি আর মা দাদাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে রীতা দিদি ওর জন্য ভালো হবে না, আর বাবা যে নিজের বন্ধুর বাড়িতে ওর জন্য সম্বন্ধ করেছিল, অন্তত বাবার সম্মান রক্ষা করতে হলেও ওকে এই বিয়েটা করা উচিত। কিন্তু দাদা আমাদের কোনো কথায় কান দিলেন না। হুট করে একদিন রীতা দিদিকে বিয়ে করে বাড়ি চলে এলেন। এটা দেখে মা বেশ অবাক হলো। মা কোনোদিন চাইতো না রীতা দিদিকে আমাদের বাড়ির বউ করতে, কারণ আমার মামি খুব একটা ভালো মহিলা ছিলেন না। তার নিজের সংসারেও বেশ অশান্তি চলত। এর ওর সাথে কথা বলার জন্য
রীতা দিদির চরিত্রও যে খুব একটা ভালো তা না। যাকে তাকে যখন তখন তিনি বাড়িতে নিয়ে আসতেন। আমার দাদা যে সব কিছু জানেন না এরকম না। সব কিছু জানার পরেও আমার দাদা কেন এমন করলেন সেটা আমরা বুঝতে পারলাম না। দাদা আর রীতা দিদির সংসার বেশ ভালোই চলছিল। দাদা যখন বাড়ির বাইরে থাকতো আমি আর মা লক্ষ্য করতাম রীতা দিদি কার সাথে যেন ফোনে কথা বলছে। একদিন দাদা বাড়ি থেকে বের হওয়ার পরই বৌদি কাকে যেন একটা ফোন করলো আর সে আমাদের বাড়িতে এলো। আমরা শুধু দেখলাম কেউ একজন ঘরে ঢুকে বৌদির রুমে চলে গেল। এরপর ঘন্টা দুয়েক পরে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। মা বৌদিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করায় সে মায়ের সাথে বেশ খারাপ ব্যবহার করলো আর বলল, এসব আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? সব কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? এ বাড়ি চালায় আমার স্বামী, আমি আমার স্বামীরটা খাই, আপনাকে কেন এসব বলতে যাব? বৌদির এরকম ব্যবহারে মা ভীষণ কষ্ট পেল, তাই আর তার সাথে কথা বাড়ালো না। দাদা বাড়িতে ফেরার পর মা দাদাকে বৌদির আজকের ঘটনা সম্পর্কে সব জানালো। দাদা বৌদিকে প্রশ্ন করায় বৌদি বলল এটা নাকি তার ছোটবেলার বন্ধু, আর মা তাদের কথায় কান দিত বলে সে নাকি ঘরে বসে তার সাথে গল্প করেছে। আমার দাদাও তার কথা অন্ধভাবে বিশ্বাস করে নিল। একটি বারের জন্যও সন্দেহ করল না, দ্বিতীয়বার কোনো প্রশ্নও করল না। এরপর থেকে প্রতিনিয়তই বাড়িতে দিনের বেলায় কেউ না কেউ আসতো। হঠাৎ একদিন রাতে দাদার ঘর থেকে কেমন যেন শব্দ আসছিল। আমি প্রায়ই দেখতাম মা দাদা বৌদির ঘরে উকি মেরে কি যেন দেখে। আজ শব্দ পেয়ে আমিও বেরিয়ে আসলাম। দাদা বৌদির দরজার বাইরে গিয়ে দাঁড়াতেই দেখলাম মাও উকি মেরে কি যেন দেখছে। এরপর মা মুখ চেপে সেখান থেকে একটু দূরে সরে আসলেন। আমি মাকে জিজ্ঞাসা করায় মা আমাকে যা বললেন তা শুনে আমার মাথা ঘুরে গেল। মা আমাকে বললেন দাদা বৌদি ছাড়াও ঘরে নাকি আর কোনো একটা লোক আছে, আর দাদা আর সেই লোকটি মিলে বৌদির সাথে খেলছে। দাদা আর সেই লোকটি সমান তালে বৌদির সাথে আনন্দ নিয়ে যাচ্ছে। মার এরকম কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দাদা থাকা সত্ত্বেও বৌদি কি করে একটা লোক ঘরে আনতে পারে, আর দাদাও কি এতে কোনো বারণ করছে না? আমার মা এইসব চিন্তা নিয়ে বেশ অসুস্থ হয়ে পড়লেন, আর ধীরে ধীরে একদিন হুট করে বাবার মতো আমাদের ছেড়ে চলে গেলেন। মা চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে গিয়েছিলাম। মা যাওয়ার আগে আমাকে বলেছিলেন আমি যেন বৌদির থেকে দূরত্ব বজায় রাখি। আমিও ঠিক তাই করতাম। বৌদির সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতাম না। কিন্তু একদিন ঘরে বৌদি ব্যথায় চিৎকার করছিল। আমি ভাবলাম হয়তো বৌদির কোনো অসুবিধে হচ্ছে, তাই আমি তার ঘরে যেতেই যা দেখলাম তা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম বৌদি একজন লোকের সাথে এক আদিম নেশায় মত্ত হয়ে আছেন, আর সেই লোকটি বৌদির সাথে জোরে জোরে করে যাচ্ছেন, আর সেজন্য ওই বৌদি জোরে জোরে চিৎকার করছে। আমি বৌদির এসব খারাপ কাজ দেখে অবাক হয়ে গেলাম। আর আমার দাদাও এর সাথে ছিল, সেও বৌদিকে কোনো কিছুতে বাদ দিত না। একদিন দাদা বৌদি আমাকে তাদের ঘরে ডাকলেন আর বললেন, দেখ আমাদের বাবাও নেই মাও নেই, সংসার চালানোটাও খুব একটা সহজ নয়। তুই যদি আমাদের সাথে একটা কাজ করিস তাহলে সংসারটা অনায়াসে চালাতে পারবো আমি। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, কি কাজ করতে হবে বল, তোদের সাহায্য করতে পারলে তো আমারও ভালো লাগবে। এরপর সে আমাকে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দাদা বললেন আমি যদি তার বসকে খুশি করতে পারি তাহলে সে নাকি দাদাকে প্রমোশন দেবে, আর এতে দাদার বেতনটাও বেড়ে যাবে। আমি দাদার মুখে এসব কথা শুনে বললাম, ছি, তুই এসব কি বলছিস? নিজের বোনকে দিয়ে এখন এসব করাতে চাস? তোর কি একটুও লজ্জা করলো না নিজের বোনের কাছে এগুলো বলতে? ইমোশনালি এরপর ও আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো। বলল, নিজের বোন হয়েও যদি আমি ওকে এতটুকু সাহায্য না করি তাহলে এই পৃথিবীতে আর ওর কে আছে? এরপর আমি বুকে চাপা কষ্ট নিয়ে দাদার কথায় রাজি হয়ে গেলাম। দাদা পরের দিনই ওর বসকে আমার রুমে পাঠিয়ে দিলেন। এরপর ওর বস আমার সাথে এক পৈশাচিক খেলায় মত্ত হলেন। যে আমার দিকে এত জোরে জোরে আমার সাথে যা করলেন আমার খুব খারাপ লাগলো। এভাবে প্রথম দিন আমার বেশ কষ্ট হলো। এভাবে দু একদিন পরপরই দাদার বস আমাদের বাড়িতে আসতেন, আর একবার আমার সাথে আর একবার বৌদির সাথে খেলতেন। ধীরে ধীরে বিষয়টা আমার কাছে ভালো লাগতে শুরু করলো, আমাদেরও সয়ে গেল। এরপর থেকে আমিও তার সাথে খেলায় নিজ খুশিতে মত্ত হতাম। দাদার বস একদিন দাদাকে বললেন তিনি নাকি আমাদের দুজনের সাথে
একসাথে করতে চান। দাদা নিজের প্রমোশনের লোভে তার বসের এই কথাতেও রাজি হয়ে গেলেন। এরপর সে বাড়িতে আসলো আর আমরা দুজন তার জন্য তৈরি হয়ে অপেক্ষা করতে লাগলাম। এরপর তিনি আমাদের ঘরে এসে আমাদের এই জিনিসগুলো নিয়ে খেলতে শুরু করলেন আর আমাদের একসাথে দুজনকে নিয়ে মজা নিতে লাগলেন। সে আমাদের দুজনকে সমান তালে মজা দিয়ে যাচ্ছিলেন। এরই কিছুদিন পর দাদাকে প্রমোশন দেয়া হলো। প্রমোশন দেওয়ার পরও বস ক্ষান্ত হননি। বস দাদাকে অতিরিক্ত বেতনের লোভ দেখিয়ে প্রতিনিয়ত বাড়িতে আসতে লাগলেন আর এভাবেই আমাদের সাথে তার কাজ সারতে লাগলেন। একটা সময় পর দাদার বস দাদাকে প্রস্তাব দিলেন সে আমাকে বিয়ে করতে চায়। প্রথম দিকে আমি তার কথাতে রাজি না হলেও পরবর্তীতে দাদার মুখের দিকে তাকিয়ে আমার এতে রাজি হতে হলো, কারণ আমাদের সংসার চালানোর আর কোনো উপায় ছিল না। একমাত্র দাদা বৌদি আমার ভরসা, আর আমি যদি ওদের কথা মতো না চলি তাহলে ওরা আমাকে অবশ্যই এখানে রাখবে না। আর আমি একসময় রাজি হয়ে গেলাম। দাদার বসের সাথে দাদা আমাকে বিয়ে দিয়ে দিলেন। লোকটা বেশ বয়স্ক হওয়া সত্ত্বেও তার খেলার জোর ছিল চরম মাত্রার। বিয়ের পরও তিনি আমাদের বাড়িতে যখনই আসতেন তখনই আমার বৌদির সাথে সময় কাটাতেন। এ বিষয়টা আমি একেবারেই মেনে নিতে পারতাম না, কারণ নিজের স্বামীর সাথে নিজের বৌদিকে দেখতে কারই বা ভালো লাগতো। কিন্তু এখানে আমার কিছুই বলার বা করার ছিল না। একটা সময় পর দাদাও বিষয়টা বুঝতে পারলেন যে আমি সব পছন্দ করছি না, কিন্তু সে তার চাকরির লোভে এ বিষয়টা থেকে দূরে আসতে পারলেন না। একদিন বৌদি দাদাকে প্রস্তাব দিলেন সে যেমন তার বসের সাথে এরকম করছে সেও যেন তার বোনের সাথে এরকমটা করে। দাদা একদিন খুব মন খারাপ করে আমার ঘরে এলেন। এরপর আমাকে তার সাথে করার প্রস্তাব দিলেন। আমিও নিজের প্রতিশোধ নিতে দাদার সাথে এক আদিম খেলায় মত্ত হলাম। যা ভাই বোনের করা উচিত না সেটাই আমাকে করতে বাধ্য করা হলো। মনে মনে বৌদির ওপর আমার বেশ রাগ ছিল, কারণ সেও আমার স্বামীর সাথে থাকতো। তাই আমিও এর প্রতিশোধ নিতে তার স্বামীর সাথে করতে লাগলাম। এভাবে ধীরে ধীরে আমাদের এই কাজটা এক অভ্যস্ততায় পরিণত হয়ে গেল। এরপর থেকে আমরা প্রতিনিয়তই এগুলো করতে থাকলাম। যখনই আমি আমার বাপের বাড়িতে আসতাম তখনই দাদা আমার ঘরে আর আমার স্বামী বৌদির ঘরে চলে যেতেন, কাউকে কোনো কিছু বলা ছাড়াই যে যার মতো নিজেদের সুখ মিটিয়ে নিতেন। কিছুদিন পর আমি আমার শ্বশুরবাড়ি থাকাকালীন জানতে পারলাম বৌদি নাকি বেশ অসুস্থ হয়ে গেছে। এ কথা শুনে আমি তাড়াতাড়ি আমার বাপের বাড়ি চলে আসলাম। দাদা আমাকে বলল বৌদির নাকি কি একটা সমস্যা হয়েছে, তার সাথে ডাক্তারের কাছে যেতে। আমি বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জানালো যে তার নাকি কি একটা রোগ হয়েছে, সে কখনো মা হতে পারবে না। আমার বৌদি এ কথায় পুরোপুরি ভেঙে গেল। এরপরে আমার দাদাকে ডাকা হলো। দাদার সাথে চেক আপ করানোর পর সত্যিটা জানা গেল যে সমস্যাটা আমার বৌদির নয়, আমার দাদার। এরপর থেকেই আমার বৌদি আর আমার দাদাকে সহ্য করতে পারতেন না। যখন থেকে তিনি জানলেন যে আমার দাদার সমস্যার কারণে তিনি কখনো মা হতে পারবেন না, তখন থেকেই তিনি তার নানা ধরনের বন্ধুদের বাড়িতে ডাকতেন আর তাদের সাথে সময় কাটাতেন। কয়েক মাস পর জানতে পারলাম বৌদি প্রেগনেন্ট। আমার দাদাও বুঝতে পারলো যে এটা তার সন্তান নয়, কিন্তু আমার দাদার করার কিছুই ছিল না, কারণ আমার দাদা নিজেই কিছু পারতেন না। সে কারণে আমার দাদার কথা আমার বৌদি মেনে নিত না। এভাবে বৌদি প্রেগনেন্ট থাকার কারণে বৌদি কিছুদিন এসব করতে পারতেন না, কিন্তু এগুলো করতে না পারার কারণে তার বন্ধুরা ধীরে ধীরে তার ওপর রাগ হতে থাকে আর তাকে নানাভাবে প্রেশার দিতে থাকতো। আমি মাঝে মধ্যেই দেখতাম রাতের বেলা কল দিয়ে বেশ ঝগড়া হচ্ছে বৌদি আর বৌদির বন্ধুদের মধ্যে। একদিন বৌদি আমার কাছে এসে বললেন, আমি তোমার একটা সাহায্য চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমি বুঝতে পারলাম আমার বৌদি কি বলতে চাচ্ছে, তবু আমি না বোঝার ভান করে তাকে বললাম, হ্যাঁ বৌদি বলো, কি বলতে চাও তুমি? আমার বৌদি বললেন, তোমাকে আমার বন্ধুদের সাথে সময় দিতে হবে, কারণ তারা আমার ওপর খুব প্রেশার দিচ্ছে, কিন্তু এই অবস্থায় আমার পক্ষে সম্ভব না যে আমি তাদেরকে সাহায্য করব। কোনো দিক বিবেচনা না করে আমি বৌদির প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ এতদিন আমার যে একটা অভ্যাস সেটা আমাকে বেশ আনন্দ দিত। তাই আমিও ভাবলাম নতুন কিছু টেস্ট করতে ক্ষতি কী। এরপরে পরপর এক এক দিন করে বৌদির এক একজন বন্ধু আমাদের বাড়িতে আসতেন
আর তাদের সাথে আমাকে থাকতে হতো। বিষয়টা আমরা সবাই খুব মজা করতাম, কিন্তু বৌদি মনে মনে যে কিছুটা রাগ হতো তা আমি বুঝতে পারতাম, কারণ সে এখন পারছে না, আর আমাকে দেখে তার কিছুটা হলেও হিংসে হতো। এর ৯-১০ মাস পর বৌদি সুস্থ হয়ে যাওয়ার পরও আমার একটা ভাসতে থাকা সত্ত্বেও বৌদি এসব কাজ আবার করতে শুরু করলো। তখন আমি বুঝতে পারলাম আসলে আমার মা যা বলেছিল ঠিক তাই সত্যি হলো। আমার বৌদি আসলেই খুব ভালো লোক নন। তারপর আর কি, এভাবেই আমাদের জীবন পার হতে লাগলো। নিজেদের চলার স্বার্থে দাদা আমাদেরকে এসবের পথ দেখিয়ে দিলেন, আর ধীরে ধীরে তা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।